প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তোমরা সবাই ভালো আছো এবং পড়ালেখার সাথেই আছো। একেবারে বইপত্র থেকে হয়তো দূরে নাই তোমরা, এবং আশা করি গত ক্লাসগুলো তোমাদেরকে ভালো লাগছে এবং তোমরা কিছু শিখতে পারছো, এবং আগামী ক্লাসগুলোতে আমি চেষ্টা করব যাতে তোমাদের কাছে সমাজবিজ্ঞানের বিষয়গুলোকে একটু তুলে ধরা যাতে তোমাদের কাছে সহজ হয়। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আছি সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, এবং এটাই সম্ভবত আজকে শেষ ক্লাস দ্বিতীয় অধ্যায়ের। আজকে আমরা যে পাঠ শিরোনামগুলো দেখব সেটা হচ্ছে জরিপ পদ্ধতি, কেস স্টাডি পদ্ধতি, অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি এবং তুলনামূলক পদ্ধতি, অর্থাৎ যে পদ্ধতিগুলো প্রধানত সমাজ গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই জিনিসগুলো। আমরা আগের দিন 2-3টা দেখেছি, আর বাকিগুলো আজকে দেখব। আজকের এই পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো? জরিপ পদ্ধতির ব্যবহার কিভাবে করতে হয় সেটা আমরা জানতে পারবো, আর প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতি বলতে কি বোঝায় সেগুলো জানবো, এবং সেটা কিভাবে ব্যবহার করে সমাজ গবেষণার কাজ করতে হয়, এটা সুবিধা অসুবিধা সহ কেস স্টাডি পদ্ধতি কিরকম সেগুলো বিস্তারিত জানবো। পাশাপাশি আমরা তুলনামূলক পদ্ধতি কিভাবে ব্যবহার করতে হয় সমাজ গবেষণার ক্ষেত্রে সেটা জানবো। প্রথমে দেখি আমরা জরিপ পদ্ধতি। জরিপ পদ্ধতি সবচেয়ে জনপ্রিয় এবং তথ্য অনুসন্ধান পদ্ধতি বলা হয়। এটা বৈজ্ঞানিক পদ্ধতি হিসেবে সর্বপ্রথম জরিপ পদ্ধতি ব্যবহার করেন হচ্ছে জন হাওয়ার্ড। এর প্রধান বৈশিষ্ট্য হলো প্রশ্নমালা, ব্যক্তিগত সাক্ষাৎকার ইত্যাদির মাধ্যমে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা এর অংশবিশেষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা। অর্থাৎ কয়েকটা এখানে বৈশিষ্ট্য হচ্ছে যে প্রশ্নমালা তৈরি করতে হয়, যে কোন কোন বিষয়ে আমরা কাজ করব সেই বিষয়ের আলোকে প্রশ্নমালাটা তৈরি করতে হয়, এবং ব্যক্তিগত সাক্ষাৎকার গ্রহণ, সেই সাক্ষাৎকারের মাধ্যমে নির্দিষ্ট জনগোষ্ঠী বা এর অংশবিশেষের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এই যে নির্দিষ্ট জনগোষ্ঠী বা এর অংশবিশেষ, এটা সম্পর্কে আমরা একটু পরের স্লাইডে দেখব। তাহলে এটাকে ধরে নেওয়া হচ্ছে যে প্রধানত সমাজ গবেষণার ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় এবং তথ্য অনুসন্ধান পদ্ধতি। এটার দ্বারা আমরা খুব সহজে তথ্য সংগ্রহ করতে পারি যে কোনো বিষয়ের উপরে, এবং এটার দ্বারা আমরা যে কোনো গবেষণার কাজের একটা ফলাফলে আসতে পারি, বা ভবিষ্যৎবাণী যেটা আমাদের সর্বশেষ উদ্দেশ্য বা সাধারণীকরণ, সেটা খুব সহজে করা যায়। এখানে আমরা জরিপ পদ্ধতিটাকে দুই ভাগে ভাগ করছি। একটা হচ্ছে পূর্ণ গণনা জরিপ, অর্থাৎ আমাদের যে লক্ষিত জনগোষ্ঠী, সেই লক্ষিত জনগোষ্ঠীর সবার কাছ থেকে তথ্য নেওয়া হয়, কাউকে বাদ দেওয়া হয় না। সেটা উদাহরণ কি? যেমন আদমশুমারি, যে জনসংখ্যা যে গণনা করা হয়, আমাদের প্রতি 10 বছর পর পর জনসংখ্যা গণনা করা হয়। প্রত্যেকের বাড়িতে বাড়িতে যে একটা নির্দিষ্ট ফরম্যাট অনুযায়ী, প্রশ্নমালা অনুযায়ী সে তথ্যগুলো সংগ্রহ করা হয়। এটা বিশাল একটা কর্মযজ্ঞ, কারো বাড়ি বাদ দেওয়া হয় না এই গবেষণার কাজের ক্ষেত্রে। এবং 2001 সালে হয়েছে, 2011 সালে হয়েছে, আবার 2021 সালে হবে। এইভাবে প্রত্যেক 10 বছর পর পর বাংলাদেশের জনসংখ্যা গণনা করা হয়, এবং সেটার উপরে একটা অনুমান করা হয় যে আগামীতে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হারটা কেমন হবে। এইখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে বি কাউন্টেড, অর্থাৎ সবাইকেই মানে আমাদের গণনা করা হয়েছে। এজন্য যার যার গণনা করা হচ্ছে তাদের মাথার উপরে টিক চিহ্ন দেওয়া হচ্ছে, অর্থাৎ কেউই এই গণনার বাইরে যাবে না, সবার কাছ থেকে তথ্য সংগ্রহ করা, কাউকে এখানে বাদ দেওয়া হয় না। এইটা শুধু জনসংখ্যার গণনা হয়, তা আদমশুমারি হয় তা কিন্তু না, এখানে কৃষি শুমারি হয়, অর্থাৎ কৃষির উপরে বাংলাদেশের অবস্থা বোঝার জন্য, যে সবার বাড়িতেই যাওয়া হচ্ছে, যে কৃষি সংশ্লিষ্ট বিষয়গুলোর উপরে তাদের প্রশ্নমালাগুলো আছে, যে কৃষি কাজের সাথে কতটুকু সম্পৃক্ত, কিভাবে হয়তো প্রত্যক্ষভাবে সম্পৃক্ত হতে পারে কেউ কেউ, আবার কেউ পরোক্ষভাবে সম্পৃক্ত হতে পারে। আবার কি হয়? বস্তি শুমারি, এটা শুধুমাত্র যে শহরগুলোতে বস্তি আছে, সেটা হতে পারে ঢাকা শহর থেকে শুরু করে আমাদের উপজেলা সদর পর্যন্ত, যেখানে যেখানে বস্তি আছে বা ঘিঞ্জি, যেখানে নিম্ন আয়ের মানুষ বসবাস করে, সেই সকল জায়গাগুলোতে, সেই বস্তিগুলোতে যে তথ্য সংগ্রহ করা, অর্থাৎ কোনো বস্তি বাদ যাবে না। এখানে কিন্তু গ্রামে যাওয়ার দরকার হয় না, যেহেতু গ্রামে বস্তির বিষয় আসে না। শহরে ঘিঞ্জি পরিবেশে, অস্বাস্থ্যকর পরিবেশে, অল্প জায়গাতে যখন অনেক বেশি মানুষ বসবাস করে, যেখানে পানীয় জলের সুবিধা কম, আবার স্যানিটেশন অর্থাৎ পর্যাপ্ত টয়লেট ফ্যাসিলিটি না, এরকম যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই প্রধানত বস্তির ক্ষেত্রে, সেই বস্তিগুলোতে যে আবার বাঘ শুমারি হয়েছিল, সুন্দরবনে যে বাঘগুলো আছে
সেগুলো কি একটা গণনা করার জন্য এখানে কিছু সায়েন্টিফিক ডিভাইস ব্যবহার করা হয়েছিল, যেটার দ্বারা বাঘদের গতিবিধি বা তাদের সংখ্যা উদ্ধার করার জন্য। তাহলে এটা কাউকেই বাদ দেওয়া নয়, সবাইকেই এই গণনার মধ্যে নিয়ে আসা। আরেকটা হচ্ছে যে নমুনা জরিপ, অর্থাৎ সবার কাছে না যে তাদের মধ্যে থেকে কয়েকজনকে নমুনা নেওয়া, প্রতিনিধি যারা ওই পুরো জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করবে। এই নমুনাটার দ্বারা ওই সবার কাছে আর যাওয়ার দরকার হয় না, যে ধরে নেওয়া হয় যে এই যে নমুনা বা ইংরেজিতে বলা হচ্ছে স্যাম্পল, এই স্যাম্পল ওই পুরো জনগোষ্ঠীকে বলা হয় গবেষণার কাজের ক্ষেত্রে, বা পুরো পপুলেশনটাকে প্রতিনিধিত্ব করবে। স্যাম্পল ইজ এ পোর্শন অফ পপুলেশন হুইচ রিপ্রেজেন্ট দ্য টোটাল পপুলেশন, অর্থাৎ ওই যে টোটাল লক্ষিত গবেষণার যে জনগোষ্ঠী, তাদের মধ্যে থেকে এমন কয়েকজনকে নমুনা হিসেবে নেওয়া হয় যারা ওই পুরো জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি ভাত রান্না হয়েছে, তাহলে ভাত রান্নার ক্ষেত্রে আমরা কিন্তু ভাত ফুটে গেছে কিনা, পুরোটুক ফুটলো নাকি শক্ত রয়ে গেছে, সেটা কিন্তু বোঝার জন্য আমরা কয়েকটা ভাত হাতে নিয়ে দেখি যে এই ভাতটা পুরোটা রান্না ঠিকঠাক মতো হয়েছে কিনা। এইখানে কিন্তু ওই পুরো ভাত নিয়ে নিয়ে কিন্তু দেখা হয় না যে আমার ভাতটা রান্না ঠিকঠাক মতো হলো কিনা। পুরো ভাত নিয়ে দেখতে গেলে তো সে ভাত নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু ওই উপরের কিছু ভাত পুরো পাত্রের ভাতটাকে প্রতিনিধিত্ব করছে। এটা আমাদের নমুনা জরিপের সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ, যে ওই ভাতগুলোকে প্রতিনিধিত্ব করছে উপরের কিছু ভাত, যেটার দ্বারা আমরা ধরেই নিচ্ছি যে এই ভাতের দ্বারা আমরা বুঝতে পারতেছি যে ওই পুরো ভাতটার কি অবস্থা, ওই পাত্রের ভাতটার কি অবস্থা। ঠিক একইভাবে আমরা যখন একটা তরকারি রান্না করা হয়, সে তরকারির স্বাদটা কেমন হলো, বা ওই তরকারি সেটা সিদ্ধ হলো কিনা, সেটা মাছ হতে পারে, মাংস হতে পারে, বা যে কোনো সবজি হতে পারে, সেটা সিদ্ধ হয়েছে কিনা সেটা কিন্তু আমরা জাস্ট 2-1 পিস নিয়ে খেয়ে দেখি। তাহলে ওই 2-1 পিসই কিন্তু পুরো পাত্রের রান্নাটাকে প্রতিনিধিত্ব করে। বা ওই তরকারির স্বাদ ঠিক আছে কিনা, ঝাল লবণ এগুলো ঠিকঠাক আছে কিনা, সেগুলো কিন্তু আমরা অল্প একটু হাতে নিয়েই কিন্তু টেস্ট করে দেখি যে ওই পুরো পাত্রের, পুরো কড়াইয়ের রান্নাটা ঠিকঠাক আছে কিনা। তাই এটাই হচ্ছে নমুনা জরিপের সবচেয়ে আমাদের উৎকৃষ্ট উদাহরণ, যে ওই পুরো পাত্রের প্রতিনিধিত্বটা করছে অল্প কিছু, হয়তো বা ভাত বা তরকারির কিছু অংশ বা ঝোল এইগুলো। তাহলে এটা হচ্ছে যে আমাদের নমুনা জরিপ, সবার কাছে আমাদের যাওয়ার দরকার হচ্ছে না, ওইখান থেকে অল্প কাউকে নিলে আমাদের ওই গবেষণার কাজটা মানে সম্পন্ন হয়ে যাচ্ছে। এখানে গবেষণা বলতে আমরা ওখানে জাস্ট ভাতটা ঠিকঠাক হয়েছে কিনা। তো এরকম যেসব গবেষণার জন্য আমরা সবার কাছে না যে অল্প কিছু মানুষের কাছে যে তথ্য যেটা নেওয়া হচ্ছে, যেটা ধরে নেওয়া হচ্ছে যে তারা ওই পুরো জনগোষ্ঠীটাকে প্রতিনিধিত্ব করছে। যেমন যদি বলি যে আমরা খুলনা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তাদের কাছে আমরা যাব গবেষণার কাজের জন্য। তো যারা ভর্তি হয়েছে সবার কাছে আমাদের যাওয়ার সময় নাই, সুযোগও নাই। তাহলে আমরা কি করতে পারি, যে বিজ্ঞান বিভাগ থেকে কয়েকজন নিতে পারি, মানবিক বিভাগ থেকে কয়েকজন নিতে পারি, আর ব্যবসায় শিক্ষা থেকে কয়েকজন নিতে পারি। নিলে আমরা ধরেই নিচ্ছি যে তারা পুরো গ্রুপগুলোকে প্রতিনিধিত্ব করবে। এই কয়েকজনের কাছ থেকে আমরা তথ্য নিলে আমাদের কাজটা হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে নমুনা জরিপ। আর এই নমুনা জরিপের অনেক প্রকার ভেদ আছে। তার মধ্যে একটা শুধু যদি বলি যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, যা সাধারণ দৈব চয়ন পদ্ধতি, যে আমরা যেটা লটারি করি, যে লটারিতে কি করি যে ওইখানে আমরা সবার নাম রাখি, রেখে ওইখান থেকে আমরা সাডেনলি তুলে নেই, নিয়ে আমরা সেটাকে বলি। তো এই লটারি একটা সিম্পল র্যান্ডম স্যাম্পলিং। আর একটা আছে ক্লাস্টার পদ্ধতি, বা বিভিন্ন ভাবে এই ক্লাস্টারে ভাগ করে নিলাম। এই যে তোমাদের আমি মানবিক বিভাগ থেকে একটা ক্লাস্টারে ভাগ করে নিচ্ছি যে একাদশ শ্রেণীকে ভালোভাবে তুলে আনার জন্য, তাহলে বিজ্ঞান বিভাগটাকে একটা ক্লাস্টারে ভাগ করে নিলাম, ব্যবসায় শিক্ষাটাকে একটা ক্লাস্টারে ভাগ করে নিলাম। এই যে তাহলে আমরা 3টা ক্লাস্টারে ভাগ করে নিলাম, নিয়ে আমরা এখানে কাজটা করলাম, তাহলে আমাদের হয়ে গেল। আবার আছে একটা স্নোবল পদ্ধতি, অর্থাৎ এইখানে সবার কাছে আমাদের যাওয়া লাগবে না, কিন্তু মানে আমাদের যেমন বিশেষ করে যারা মাদকে আসক্ত বা অপরাধী, এদের কাছে গবেষণার জন্য শুধুমাত্র এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। যে একজন মাদকাসক্ত, তাকে চিনতে গেলে বা তাকে খুঁজে বের করতে গেলে বা কোথায় মাদক বিক্রি হয়, এগুলো কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারবে না, জানবে না। তো এই জন্য যে মাদকাসক্ত
তার সাথে সাক্ষাৎকার মানে সখ্যতা গড়ে তোলা, তার মাধ্যমে ওই জায়গায় পৌঁছে যাওয়া বা ওইখানে কারা কারা মাদকে আসক্ত, এইগুলো এটাকে বলা হয় স্নোবল পদ্ধতি। আবার একটা আছে পারপাসিভ বা উদ্দেশ্যমূলক, যে উদ্দেশ্য অনুযায়ী কারোর কাছে যে তথ্য নেওয়া। যেমন উদ্দেশ্য যদি থাকে যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে নারীদের পারসেপশন বা দৃষ্টিভঙ্গি বোঝার জন্য তথ্য নিতে হবে, তাহলে সেক্ষেত্রে এখানে উদ্দেশ্যই আমার কিন্তু যারা বিবাহিত তাদের সেসব নারীদের কাছে তথ্য নেওয়ার জন্য যাওয়া, অন্যদের কাছে কিন্তু যাওয়া না। এরকম বেশ কিছু নমুনা জরিপে পদ্ধতি আছে যে কিভাবে নমুনা সংগ্রহ করতে হয়, আবার নমুনার সংখ্যাটা কিভাবে নির্ধারণ করতে হয় সেটারও কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক স্তরে অতটা লাগবে না। তারপর আমি সামান্য একটু ভাষা দেওয়ার চেষ্টা করলাম, যখন অনার্স পড়বে তখন আরো বিস্তারিত জানতে পারবে। তাহলে আমরা দুইটা দেখলাম, একটা পূর্ণ গণনা জরিপ যেখানে সবার কাছে যেতে হয়, আর একটা। তো এবার আমরা একটু দেখি যে জরিপ পদ্ধতির সুবিধা অসুবিধা কোথায়। এটা জরিপ পদ্ধতির সুবিধা হচ্ছে যে কিন্তু আবার পূর্ণ গণনা জরিপে আবার খরচ বেশি, আর সমগ্র সম্পর্কে সাধারণীকরণ অধিক গ্রহণযোগ্যতা পায়। অর্থাৎ আমরা ওই যে বলেছি নমুনার মাধ্যমে আমরা পুরো সমগ্র বা পুরো পপুলেশন সম্পর্কে আমরা ধারণা পাই। তো এখানে বলছে যে ওই সমগ্র সম্পর্কে সাধারণীকরণ অধিক গ্রহণযোগ্যতা পায়, কারণ এখানে কোনো দোষের না নমুনা জরিপের ব্যাপারে। এরপরে হচ্ছে যে তথ্যের গভীরে অনুসন্ধান করা যায়। এটা খুব সহজে আমরা তথ্যের গভীরে যেতে পারি, যেহেতু আমাদের প্রশ্নমালার মাধ্যমে আমরা যেতে পারি। তারপরে এই পদ্ধতিতে অধিক মাত্রায় বস্তুনিষ্ঠতা অর্জন করা যায়। এখানে বস্তুনিষ্ঠভাবে তথ্য সংগ্রহ করা যায় এবং বস্তুনিষ্ঠতার মাত্রাও অনেক বেশি পর্যন্ত আমরা পৌঁছতে পারি। আর তথ্য অধিক সংগ্রহ করা যায়, যেহেতু আমাদের নমুনা নিলে আমাদের হয়ে যাচ্ছে, সবার কাছে যাওয়া লাগতেছে না। এজন্য আমরা বেশি বেশি নমুনার মাধ্যমে বিভিন্ন এলাকা থেকে বেশি বেশি নমুনা নিয়ে আমরা অনেক বেশি কভারেজ দিতে পারি। যেমন হয়তোবা আমরা সব বিভাগে যদি কোনো একটা গবেষণার কাজ পরিচালনা করতে চাই, তাহলে হয়তোবা আমরা সব বিভাগে যে ওইখান থেকে আবার কিছু মানে নমুনা আমরা নির্ধারণ করে নিলাম, সেই দু একটা জেলা আর আবার সব উপজেলা করে সেখান থেকে আমরা কিছু তথ্য নিলাম। এইভাবে আমাদের অধিক তথ্য সংগ্রহ করা যায় এই নমুনা জরিপ এর মাধ্যমেও যেমন হয়, আবার পূর্ণ গণনা জরিপে তো একেবারে যে সম্পর্ক সেই কার্যফল সম্পর্ক নির্ণয় করা যায়, আর অধিক নির্ভরযোগ্য ও সঠিক তথ্য প্রাপ্তির সম্ভাবনা থাকে, যেখানে নির্ভরযোগ্যতার পরিমাণটা বেশি এবং সঠিক। এবার আমরা একটু দেখি যে জরিপ পদ্ধতির অসুবিধা কি। এখানে উত্তরদাতার আবেগ অনুভূতির যথাযথ প্রতিফলন ঘটে না। যেমন আমরা দেখি যে যখন শুমারি হয় তখন কিন্তু সেখানে উত্তরদাতার আবেগ মিশ্রিত কোনো উত্তর আমরা খুব একটা পাই না, সেখানে একেবারে গদবাঁধা কিছু তথ্য দরকার হয়, এগুলো নেওয়া হয়। এখানে আবেগ বা অনুভূতির খুব একটা প্রতিফলন আমরা পাই না। আর সময় সাপেক্ষ ব্যাপার, যেটা আমরা বলছি যে পূর্ণ গণনা জরিপের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। এখানে অনেক, তারপর ঐতিহাসিক ঘটনা অধ্যয়নে এই পদ্ধতি ততটা কার্যকর না। এখানে সম্ভবত একটু বানান ভুল গেছে, ধ হবে। ঐতিহাসিক ঘটনা তো সম্ভব না, যেহেতু ঐতিহাসিক ঘটনার জন্য আমাদের কি করতে হয়, সেকেন্ডারি সোর্সের উপরে আমাদেরকে নির্ভর করতে হয়। যে তথ্য নিচ্ছি এই জন্য এটা শুধুমাত্র সরাসরি বর্তমান তথ্য পাওয়া যায়, অতীতের কোনো তথ্য আসলে ওইভাবে পাওয়া খুব একটা সম্ভব হয়ে ওঠে না আমাদের এই জরিপ পদ্ধতির মাধ্যমে। অনেকেই এই জরিপ পদ্ধতির নমুনা চয়ন ত্রুটিপূর্ণ বলে মনে করেন, যে নমুনা যেটা আমরা নিচ্ছি ওই যে পুরো নিচ্ছি, কেউ কেউ আবার বলেন যে এই নমুনা অনেক ক্ষেত্রে ত্রুটিপূর্ণ। যেমন আবার যদি ভাতের কথায় আসি, যে হয়তোবা উপরের ভাতটা হয়তোবা একটু শক্ত থাকতে পারে কিন্তু আবার তলার দিকে নরম থাকতে পারে। এজন্য কেউ কেউ আবার বলছে যে নমুনা জরিপ পদ্ধতিটা অনেক ক্ষেত্রেই এই ত্রুটিপূর্ণ পারে আর কি, এরকম। এইভাবে তাহলে আমরা মোটামুটি কিছু অসুবিধা এবং সুবিধা দেখলাম। তাহলে আমাদের কাছে মোটামুটি জরিপ পদ্ধতিটা স্পষ্ট হয়ে গেল। এখানে দুইটা প্রকার, পূর্ণ গণনা জরিপ আর নমুনা জরিপ, আর এখানে সুবিধা এবং অসুবিধা দেখলাম। এবার আমরা দেখব যে কেস স্টাডি অধ্যয়ন।
মানে কেস স্টাডি পদ্ধতি বা কোনো ঘটনা অধ্যয়ন পরিপূর্ণভাবে। এই পদ্ধতির দ্বারা সমাজ গবেষকগণ কোনো একটি সামাজিক একক সম্পর্কে সুগভীর পর্যালোচনা করেন। কোনো একটা সামাজিক একককে নির্ধারণ করে তার গভীরে যে পর্যালোচনা করার সুযোগ পান। এই পদ্ধতিতে সাক্ষাৎকার গ্রহণ, প্রশ্নপত্র তৈরি, জীবন বৃত্তান্ত কৌশলগুলো ব্যবহার। সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, প্রশ্নপত্র তৈরি বা জীবন বৃত্তান্ত, অর্থাৎ তার ওই টু দা পয়েন্টে যে পূর্বের অবস্থা থেকে শুরু করে বর্তমান অবস্থা পর্যন্ত একটা পূর্ণ জীবন বৃত্তান্ত এখানে ব্যবহার করা হয়। এই জীবন বৃত্তান্তর তথ্য নেওয়ার কৌশলটা, গবেষক যখন কোনো বিষয়ের গভীরে যেতে চান তখন সকলের কাছে না গিয়ে দুই একটা ঘটনাবলীর মাধ্যমে সমগ্র ঘটনা সম্পর্কে জানার প্রয়াস পান। যে সবার কাছে যাওয়ার দরকার হচ্ছে না, না যে দুই একজনের কাছে যে তথ্য নিয়ে এখানে এই ঘটনা ওটা পর্যালোচনা করতে পারি। এটা এনজিও গুলোতে বেশি ব্যবহার করা, যে ওই প্রকল্পের মাধ্যমে যাদের যেসব উপকারভোগীর কাছে পৌঁছানো সম্ভব হয়েছে, সেই সব উপকারভোগীর মধ্যে থেকে যারা ভালো করছে তাদের কাছ থেকে দুই একজনের কাছ থেকে তথ্য নেওয়া হয়। আমরা একটু পরে আর একটু বিস্তারিত দেখব। সমাজতাত্ত্বিক সমাজবিজ্ঞানে সর্বপ্রথম এই পদ্ধতিটা প্রয়োগ করেন। যে একেবারে বাজেট তৈরি করতে যে উনি দেখলেন যে কোন আসতেছে, এরকম একটা পরিপূর্ণ স্টাডি করতে যে উনি তখন এই পদ্ধতিটা আবিষ্কার করেন। আচ্ছা, এইটা আমাদের এখানে আমরা একটু দেখি, যেমন বামনা উপজেলার সবজি চাষে নারীদের জাগরণ। তো এইখানে একটা এনজিওর আমি একটা বাংলা প্রতিবেদন থেকে আমি একটা নিয়েছি, যে এইখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে বরগুনার বামনা উপজেলায় সবজি চাষ করে নারীরা কিভাবে সফল হচ্ছে। এখানে বিভিন্ন সবজির নাম প্রথমে বলা হয়েছে, এখানে ওই উপজেলা বা বামনা উপজেলা কোন ইউনিয়নে কয়টা গ্রামে কতজন নারীরা এই কাজ করছে তার একটা তথ্য প্রথমে দেয়া হলো। এবার এইখানে যে আমি আন্ডারলাইন করছি যে একসময় কেউ কোনো, যেমন একজন নারীর কথা বলা হয়েছে যে হেলেনা বেগম, তিনি বলছেন যে নারীরা বাইরে খুব একটা যেত না, তারপর স্বামী যে আয় করতো তার দিয়ে সংসার কোনো মতে চলতো, সংসারের অভাব লেগেই থাকতো, 3 বেলা ঠিক মতো হয়তো খেতে পারতো না, বা ছেলে মেয়েদের কোনো প্রয়োজন খুব একটা মেটাতে পারতো না। এরকম ভাবে আমরা দেখছি যে তার একটা অভাব অভিযোগের কথা। এখানে দেখাচ্ছে যে 5-6 বছর আগে তাদের এলাকার প্রাইমারি স্কুলে বিশ্ব খাদ্য কর্মসূচি এবং সুশীলন যে এনজিওর প্রতিবেদন নিয়েছি, তাদের সহযোগিতায় ছেলে মেয়েদের জন্য খাওয়া তৈরি করে দেওয়া, যাতে শিক্ষার্থীর হার বা উপস্থিতির হারটা বেশি থাকে, যে যাতে ওই খাবারের চিন্তা তাদের করা না লাগে। প্রকল্পটা হাতে নেওয়া হয়েছে। তো এইখানে প্রকল্পের মাধ্যমে তারা গ্রামে মিটিং করে জানায় যে প্রতিদিন স্কুলে ছেলে মেয়েদের যে খিচুড়ি রান্না হবে, এবং সেই জন্য নারীদেরকে ওই চাষ করে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে ওই সবজিগুলো কিনে এই স্কুলে রান্নার কাজে ব্যবহার করা যেতে পারে। তো এখানে আরো বলছে যে বাজার থেকে কেনার দরকার হবে না। তখন কথাটা শুনে উনি খুব আনন্দিত হলেন। তখন তার ভিতরে সবজি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, তারা বাড়ির পাশে সবজি চাষ করা শুরু করে, এবং এভাবে সবাই মিলে বাড়ির বাইরে ঘরের বাইরে যে তারা ঘরের পাশে যেগুলো জায়গা আছে সেখানে তারা সবজি চাষ করছে, এবং সবজি চাষ করে তারা এখন বছরে 15-20 হাজার টাকা ইনকাম করতে পারছে, এবং তারা এখন সচ্ছল। এই ছেলে মেয়ের পড়ালেখা খরচ চালাচ্ছে এবং সন্তানদের ভালোভাবে গড়ে তোলার জন্য চিন্তা ভাবনা করছে। তাহলে এইখানে আমরা একজন নারী যিনি ওই বামনা উপজেলায় বসবাস করেন, তার কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে যে তার আগে অভাব অনটনের সংসার চলতো, কিন্তু এখন এই প্রকল্পের মাধ্যমে এসে কি হচ্ছে, তাকে ওই যে সবজি চাষ করতে হচ্ছে, এবং সেই সবজি প্রতিদিন কিনে ওই স্কুলে রান্নার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো এখন মোটামুটি ওই সবজি বিক্রি করে তার একটা ভালো ইনকাম হচ্ছে। তাহলে এটা কিন্তু একটা কেস স্টাডি, যে তার পূর্বের ওই অবস্থা তুলে ধরার মাধ্যমে আস্তে আস্তে তুলনামূলকভাবে ধারাবাহিকভাবে সেখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে এখন তার কি অবস্থা, কিভাবে তিনি এখন সফল হয়েছেন। তাই এখানে তার কিন্তু ওই পুরো ঘটনাটা, তার জীবনের ঘটনাটা
সে অভাব অনটন থেকে শুরু করে এখন তার আর্থিক সচ্ছলতা পর্যন্ত তুলনা করে দেখা হয়েছে, এবং ওই প্রকল্পের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল যে সবজি সরবরাহটা নিশ্চিত করা, সেটা ওই গ্রামের নারীদের কাছ থেকে তারা তুলে ধরছে। এটা হচ্ছে আমাদের একটা কেস স্টাডি পদ্ধতি, আমরা একটা উদাহরণ দিয়ে দেখলাম। এই তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। এবার আমরা একটু সুবিধা দেখি, এটা ওর পরে যাওয়ার কথা ছিল। এটার ব্যয় শুধু তথ্য নেওয়া হয়েছে, এজন্য এখানে কিন্তু ব্যয় তুলনামূলকভাবে কম। এখানে ওই নারীদের কাছ থেকে তথ্য নিয়ে অনেক সময় নারীরা বিভিন্ন ওই প্রকল্পের জন্য হতে পারে বা নতুন, উনি এইভাবে সফলতা হয়ে পেয়েছেন আর কি। এই তারপর কোনো ব্যক্তি সম্পর্কে গভীর থেকে দেখার সুযোগ হয় এবং পরিপূর্ণ তথ্য পাওয়া সম্ভব হয়। অর্থাৎ কোনো ব্যক্তির কাছে যা হয়েছে, এখানে ওই ব্যক্তির কাছে যেমন যাওয়া হয়েছে, এখানে নারীর ক্ষমতায়ন দেখা হয়েছে, আবার পুরো ওই নারী গোষ্ঠীকেই এখানে প্রতিনিধিত্ব হিসেবে দেখা হয়েছে। তাহলে এইভাবে কিন্তু পুরো অনেক গভীরে যে তথ্য নেওয়া সম্ভব হয়। বরং তার বিকাশের ইতিহাসও জানা যায় কিভাবে, যে এখানে দেখলাম যে তার বিকাশটা কিভাবে হয়েছে। তারপর কোনো সমস্যার ব্যাপকতা এবং গভীরতা সম্পর্কে জানা যায়। তাহলে এখানে কিন্তু আমরা ওই সমস্যাটা কি, তার এলাকা ওইভাবে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড বা যে কোনো উৎপাদনমুখী কাজে তাদের খুব একটা অংশগ্রহণ ওইভাবে ছিল না, যে প্রয়োগমুখী পক্ষপাত দুষ্ট বলে মনে করেন অনেকে। যেমন আমি একসময় এনজিওতে কাজ করতাম, এইখানে পক্ষপাত দুষ্টটার বিষয় হচ্ছে যে এইখানে শুধুমাত্র ইতিবাচক ঘটনাগুলো তুলে আনা হয়, যে কে সাকসেস হয়েছে, কে বিফল। পক্ষপাত দুষ্টতার একটা বিষয় আছে। অদক্ষ গবেষক এবং সময়ের দীর্ঘসূত্রিতা অন্যতম একটা ত্রুটি। যদি অদক্ষ সফল হতে পারে, খুব একটা সফল হয় না তথ্যগুলো তুলে ধরা বা ধারাবাহিকতা বজায় রাখা। যেমন ওই কেস স্টাডি যদি আমরা ত্রুটি বলি, তাহলে তাদের হয়েছিল কিনা, এটা কিন্তু যে তথ্য তুলে ধরছে সেটা কিন্তু ওইখানে অদক্ষতার পরিচয় দিয়েছেন। কার্যকরণ সম্পর্ক নির্ণয়টা এখানে খুব একটা হয় না, এবং নিরীক্ষার সুবিধাও খুব একটা কার্যকর। পর্যবেক্ষণ পদ্ধতি, যে কোনো কিছু পর্যবেক্ষণ করে দেখা, এই পর্যবেক্ষণটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রত্যক্ষ অংশ, যে যিনি পর্যবেক্ষণ করবেন তিনি সরাসরি সেখানে যে প্রত্যক্ষভাবে সেখানে অংশগ্রহণ করবেন এবং তিনি পর্যবেক্ষণ করবেন। যেমন আমরা বলছি যে লক্ষিত জনগোষ্ঠীর সাথে মিশে তথ্য সংগ্রহ করা। সে লক্ষিত পাহাড়ি এলাকায় আমাদের দেশে যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে বা উপজাতি আছে, তাদের কাছে যদি আমরা তথ্য সংগ্রহ করতে যাই বা কোনো আদিম করে, তখনই কিন্তু তাদের কাছ থেকে পরিপূর্ণভাবে পর্যবেক্ষণ করা সম্ভব এবং তথ্য সংগ্রহ করা সম্ভব। আর একটা হচ্ছে যে অংশগ্রহণহীন, যে অংশগ্রহণ না করে অর্থাৎ পরিচয় লুকিয়ে তথ্য পদ্ধতিটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা সমাজ গবেষণায় বেশিরভাগ দেখে থাকি পর্যবেক্ষণে গবেষণা থেকে তাদের দৈনন্দিন জীবন আচরণ পদ্ধতি, তাদের মনোভাব, তাদের সংস্কৃতি সাথে সম্পৃক্ত থেকে গবেষণার কাজ পরিচালনা করেন। সেটাই প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতি। গবেষক কোনো একটা ক্ষুদ্র পরিসর পারেন এবং সমাজ, যেমন যেটা আমরা বলছি উপজাতীয় সম্প্রদায়ের গবেষণার ক্ষেত্রে এটা বেশি কার্যকর হয়, বর্তমানে এটা বেশি প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ সেখানে তিনি কিন্তু নিবিড়ভাবে ওই সমাজ তিনি পরিপূর্ণ স্বাভাবিকভাবে এবং অকৃত্রিমভাবে
স্বাভাবিকভাবে এবং অকৃত্রিম অবস্থা, অর্থাৎ তিনি সেখানে একেবারে নিবিড়ভাবে তাদের সাথে খাওয়া দাওয়া করছেন, তাদের সাথে পর্যবেক্ষণ করেন, তাদের সাথে সরাসরি মিশে তাদের মতো করে খাওয়া দাওয়া, তাদের মতো করে পোশাক পরিচ্ছদ পরে তাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি অকৃত্রিম ভাবে তথ্যগুলো। এই পদ্ধতির সুবিধা হচ্ছে যে তথ্যগুলো বিশুদ্ধ এবং সাবলীল হয়। এখানে যেহেতু তিনি নিজেই ওইখানে অংশ, পরিপূর্ণ তথ্যগুলো উনি পেতে পারেন। তারপর হচ্ছে এই বিষয়ে গভীরে যেতে, মানে কোনো বিষয়ের যদি গভীরে যেতে হয় তাহলে এটাই উৎকৃষ্ট পন্থা, যে কেউ যদি এই কাজটা করতে চান, যে কোনো উপজাতীয় সম্প্রদায় হতে পারে, আবার কেউ কেউ হয়তো বা ওই মাদকা আসক্ত ব্যক্তির কাছে যদি গবেষণা করতে চান, তখন অনেক ক্ষেত্রে তিনি নিজে মাদক গ্রহণ করে মানে ওই বিষয়গুলো তুলে ধরার বা জানার চেষ্টা করেন। বা কোনো কৃষকদের জীবনযাপন পদ্ধতি যদি জানতে চান, তাহলে ওই কৃষকের সাথে থেকে জীবন আচরণ পদ্ধতি সম্পর্কে জানা, এরকম ভাবে তথ্যগুলো এখানে অনেক গভীরে যে সম্ভব হয় এই পদ্ধতির মাধ্যমে। এই পদ্ধতিতে সহজে তথ্য সংগ্রহ করা যায়, যেহেতু পর্যবেক্ষক ওদের সাথে অবস্থান করেন থাকেন, এই জন্য এই পদ্ধতিতে খুব সহজে তথ্য সংগ্রহ করা যায়। অসুবিধা বলা হচ্ছে এটা সময় সাপেক্ষ এবং কষ্টকর। যে অথবা আমি যদি চাই যে মারমার জনগোষ্ঠী যারা আছে বা রাখাইন যে কোনো উপজাতীয় সম্প্রদায়, তাদের যদি আমি এই গবেষণার কাজ করতে চাই, তাহলে ওই যে তাদের সাথে থাকতে হবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার, আবার কষ্টসাধ্য। যে তাদের মতো করে খাওয়া দাওয়া, তাদের যে খাদ্যাভ্যাস গুলো হয়তো সেটা আমাদের জন্য, আমরা অভ্যস্ত না, এই জন্য সেটা আমাদের জন্য কঠিন হতে পারে। এই জন্য এটা বলা হচ্ছে যে সময় সাপেক্ষ এবং কষ্টকর। তারা পক্ষপাত দুষ্টতার ঝুঁকি থাকে, যেহেতু তাদের সাথে থাকেন, অনেক ক্ষেত্রে তিনি পক্ষপাত আচরণ করতে পারেন, এটা একটা ঝুঁকি থেকে যায়। আর নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করা অনেক ক্ষেত্রে সম্ভবপর হয়ে ওঠে না বলে অনেকেই মনে করেন, এটা একটা অন্যতম অসুবিধা। যে যেহেতু তাদের সাথে থাকছেন, এই জন্য উনি নিরপেক্ষতা বা বস্তুনিষ্ঠতা বজায় রাখতে পারেন না বলে অনেক ক্ষেত্রে পরিপূর্ণ তথ্য তুলে আনা সম্ভব হয়ে ওঠে না। তাহলে এখানে আমরা দেখলাম যে পর্যবেক্ষণ পদ্ধতি দুই প্রকার, অংশগ্রহণ এবং অংশগ্রহণহীন। তো প্রত্যক্ষ অংশগ্রহণের বিষয়টা আমরা দেখলাম, যেটা আমাদের সমাজ গবেষণায় বেশি ব্যবহৃত হয়, সেটার কিছু সুবিধা অসুবিধা দেখলাম। এরপরে আমরা দেখব তুলনামূলক পদ্ধতি। এটা নামের সাথে কিন্তু আমরা অনেকটা বুঝতে পারছি যে তুলনা করা কোনো কিছুতে, যে কোনো বিষয়ে অতীতে কেমন ছিল এবং বর্তমান কি অবস্থা আছে সেটা বোঝার জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। যে অতীতে কি অবস্থায় ছিল এবং বর্তমানে কি অবস্থা আছে সেটার একটা তুলনামূলক ব্যাখ্যা বিশ্লেষণ আমরা এই পদ্ধতির মাধ্যমে পেতে পারি। সমাজবিজ্ঞানী ডুরখেম বলেন, সমাজবিজ্ঞান যেহেতু বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণের সাহায্যে সামাজিক ঘটনার কার্যকরণ সম্পর্ক, এখানে সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করে, অর্থাৎ যে কার্যকরণ যে সম্পর্কটা, কজাল ইফেক্ট রিলেশন যেটা বলা হয়, সে কার্যকরণ সম্পর্ক সম্পর্কে ধারণা লাভ করার চেষ্টা করে, সেহেতু এখানে তুলনামূলক পদ্ধতি খুবই কার্যকর। যদি আমরা বর্তমান সময়ের সাথে যদি আমরা 10 বছর আগে বাংলাদেশের সমাজ ব্যবস্থা কেমন ছিল বা 20 বছর আগে সমাজ ব্যবস্থা কেমন ছিল সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে কিন্তু এই তুলনামূলক পদ্ধতিটা খুবই কার্যকর। সেটা শুধু সমাজ ব্যবস্থা বলছি কেন, পাশাপাশি আমরা রাজনৈতিক সংস্কৃতি কেমন ছিল বা মানুষের ধর্মীয় বিষয়গুলোর প্রতি মানুষের আচরণ কেমন ছিল, বা আমাদের শিক্ষা ব্যবস্থা, তথ্য প্রযুক্তির এইরকম বিভিন্ন বিষয়ে যদি আমরা তুলনা করতে চাই, তাহলে আমাদের এই পদ্ধতিটা খুবই কার্যকর। ঠিক একইভাবে যে শিক্ষা ব্যবস্থায় যদি আমরা বলি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে যদি আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতের শিক্ষা ব্যবস্থা যদি আমরা তুলনা করতে চাই, সেটাও কিন্তু এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ আমরা এই করতে পারি। বা বাংলাদেশের যে বর্তমানে এখন উন্নয়ন চলছে, যে উন্নয়নের একটা পর্যায়ে আমরা পৌঁছে গেছি বা আরো আমাদের সামনে যেতে হবে, তো এখানে যদি আমরা তুলনা করতে চাই যে হয়তোবা 20 বছর আগে বাংলাদেশের অবস্থা কেমন ছিল, সেই ক্ষেত্রে এরকম আমরা যে কোনো বিষয়ের তুলনার জন্য এই পদ্ধতিটা খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ কোনো কিছুর তুলনা করা, যেমন আমরা আগের যে কেস স্টাডি মেথড, ওখানেও কিন্তু আমরা একটা দেখতে পেয়েছি যে তুলনা করা হয়েছে যে তার পূর্বের ওই প্রকল্পের সাপোর্ট পাওয়ার আগে তার অবস্থা কিরকম ছিল, যে তার যে অর্থনৈতিক অবস্থা দুর্বল ছিল বা তার নারীর ক্ষমতায়নটা খুব একটা ভালো ছিল না, সেটার সাথে কিন্তু আমরা পরবর্তীতে এসে প্রকল্পের সাপোর্ট পেয়ে একটা তুলনা করে কিন্তু বলতে পারছি যে বর্তমান তার অবস্থার উন্নয়ন ঘটেছে। তো এইভাবে আমাদের তুলনামূলক পদ্ধতিটা ব্যবহার করে গবেষণার কাজ করা হয়ে থাকে।
তুলনামূলক পদ্ধতির সুবিধা হচ্ছে সাদৃশ্য বৈসাদৃশ্য বোঝাতে এখানে খুবই সহযোগিতা পেয়ে থাকি আমরা, যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য কোথায় আছে, কোথায় মিল আছে, কোথায় অমিল আছে, কোথায় পরিবর্তনটা সংঘটিত হলো, এগুলো আমরা খুব সহজে বুঝতে পারি। আর খুব একটা আর অসুবিধা হচ্ছে যে অতীতের পরিপূর্ণ তথ্য প্রাপ্তি অনেকটাই অসম্ভব। আমরা যদি অতীতের সাথে বর্তমানের তুলনা করতে যাই তাহলে অনেক ক্ষেত্রে পরিপূর্ণ তথ্য আমাদের পক্ষে পাওয়া সম্ভব হয়ে ওঠে না। যেমন আমরা যদি বর্তমানের সাথে আমাদের স্বাধীনতা পূর্বের কোনো বিষয়ের যদি পরিপূর্ণ মানে অনেক গভীরে যে গবেষণার কাজ করতে চাই তাহলে অনেক ক্ষেত্রে আমরা দেখব যে তথ্যের প্রাপ্তির ক্ষেত্রে অনেক আমাদের ঘাটতি আছে। যেহেতু আমাদের অতীতের বিষয়ে জানতে গেলে আমাদের সেকেন্ডারি সোর্সের উপরে নির্ভর করতে হয়, তো সেকেন্ডারি সোর্স হয়তোবা পরিপূর্ণভাবে বা প্রত্যাশা অনুযায়ী আমরা অনেক ক্ষেত্রে পাই না, সেক্ষেত্রে আবার আমাদের অনেকটা অসুবিধা হয়ে যায় আর কি। তো এবার যদি আমরা একটু বিগত বছরের প্রশ্ন একটু দেখার চেষ্টা করি, যেমন রাব্বি গত কয়েক বছর ধরে পার্বত্য চট্টগ্রামের একটি গোষ্ঠীর সাথে বসবাস করে তাদের জীবন পদ্ধতি, বিভিন্ন আচার অনুষ্ঠান দেখে তথ্য সংগ্রহ করছে। রাব্বির ইচ্ছা তথ্য সংগ্রহ শেষে এসব তথ্যকে বিশ্লেষণ করে একটা গবেষণা পুস্তক রচনা করা। তাহলে এখানে কিন্তু আমরা দেখছি যে সে কয়েক বছর ধরে পার্বত্য চট্টগ্রামের একটা গোষ্ঠী, অর্থাৎ এখানে আমরা পাহাড়ি জনগোষ্ঠী যারা আছে, উপজাতি সম্প্রদায় আছে, তাদের জীবন আচরণ পদ্ধতির ব্যাপারে সে আগ্রহী, এটা আমরা দেখতে পাচ্ছি। প্রশ্নগুলো দেখে বৈজ্ঞানিক পদ্ধতি, এটা আমরা 2টা ক্লাস আগে দেখেছি, এটা এখন আর বলছে না। সমাজ বিজ্ঞান কোন অর্থে বিজ্ঞান ব্যাখ্যা করে, সেটাও আমরা আগের ক্লাসগুলোতে দেখেছি। এখানে আমাদের মূল দাগে যদি আমরা আসি, যে উদ্দীপকের সমাজ বিজ্ঞানের কোন গবেষণা পদ্ধতি অনুসরণ করা হয়েছে ব্যাখ্যা করো, তাহলে এখানে আমাদের কাছে কিন্তু খুব সহজে চলে আসলো যে প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতিটা এখানে ব্যবহার করা হয়েছে। সেই পদ্ধতিটা কি আমরা যেটা দেখেছি যে ওই পদ্ধতি বলতে আমরা কি বুঝাই, সেটা সুবিধা অসুবিধা সেটা বলে তারপর বলতে হবে যে এখানে যেহেতু তিনি তাদের সাথে থেকে জীবনযাপন পদ্ধতি এবং আচার অনুষ্ঠান দেখছেন এবং তথ্য সংগ্রহ করছেন, অর্থাৎ তিনি সেগুলোকে দেখছেন, পর্যবেক্ষণ করছেন এবং তথ্য সংগ্রহ করছেন, তিনি সরাসরি তাদের সাথে অংশগ্রহণ করেছেন। এই জন্য আমরা এটাকে বলছি প্রত্যক্ষ অংশগ্রহণ এবং পর্যবেক্ষণ পদ্ধতি। তারপর দাগে বলা হয়েছে যে তোমার কি মনে হয় রাব্বির গবেষণা কার্যক্রম বৈজ্ঞানিক পদ্ধতির ধাপের সাথে সঙ্গতিপূর্ণ? তাহলে অবশ্যই আমাদেরকে বলতে হবে যে এটা অবশ্যই বৈজ্ঞানিক পদ্ধতির যে ধাপগুলোর কথা বলা হয়েছে সেই ধাপগুলো এখানে অনুসরণ করা হয়েছে। যে সে তথ্য সংগ্রহ করছে, আমরা দেখে আসছি যে আমাদের যে তথ্য সংগ্রহ করে ওইখানে আমরা ওই যে সমস্যা নির্বাচন থেকে শুরু করে ভবিষ্যৎবাণী পর্যন্ত সেই যে বিষয়টা এখানে অনুসরণ করা হয়েছে। এই যে তথ্য সংগ্রহ করে এই তথ্যগুলোকে সে বিশ্লেষণ করেছে, যে আমাদের যে পঞ্চম ধাপটা ছিল যে তথ্য শ্রেণীকরণ এবং বিশ্লেষণ, এবং তারপর বলছে যে একটা গবেষণা পুস্তক সে রচনা করলো। অর্থাৎ এইখানে আমাদের বলতে হবে যে আমাদের যে ধাপগুলো আছে সমাজ মানে বৈজ্ঞানিক পদ্ধতির যে ধাপগুলো, সে ধাপগুলোকে সে পরিপূর্ণভাবে অনুসরণ করেছে এবং অনুসরণ করে সেই গবেষণা প্রতিবেদনটা তৈরি করার চেষ্টা করছে এবং তথ্যগুলো সংগ্রহ করছে। সুতরাং আমরা বলতে পারি যে সে ধাপগুলোর সাথে অবশ্যই তার অনুসৃত পদ্ধতিগুলো সঙ্গতিপূর্ণ আমরা বলতে পারি। এইভাবে আমরা এক একটা প্রশ্নের ব্যাখ্যা বিশ্লেষণ করলে তোমাদের কাছে আরো সুবিধা হবে এবং পরীক্ষার প্রস্তুতির জন্য সুবিধা হবে। এরপর আরেকটা প্রশ্ন আমরা একটু দেখি, যেহেতু এখানে আমরা 4টা পদ্ধতি নিয়ে আলোচনা করছি, তো এই জন্য আমরা আরেকটু প্রশ্ন দেখি যে মাসুদ তার এলাকার 500 জন নারী থেকে 200 জন নারীর কাছ থেকে তিনি তথ্য সংগ্রহ করছেন। তথ্য সংগ্রহ করে কিভাবে করছে, একটা প্রশ্নমালা সে তৈরি করছে। আমরা কিন্তু এখানে দেখে আসছি জরিপ পদ্ধতিতে প্রশ্নমালা ছিল, বা মোটামুটি অন্য পদ্ধতিতেও আমরা প্রশ্নমালার ব্যবহারটা দেখতে পাই। সেই প্রশ্নমালাগুলোকে ব্যবহার করে তিনি হয়ে গেছে তথ্য সংগ্রহ করে সে নারীর স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি বিষয়ের উপর তথ্য সংগ্রহ করে সারণীর মাধ্যমে প্রতিবেদন উপস্থাপন করছেন এবং ফলাফল প্রকাশ করছে। এখানে আমাদের দাগে আমরা দেখছি কোন পদ্ধতির উল্লেখ করা হয়েছে, আমরা সহজে বলতে পারছি জরিপ। সেখানে জরিপের কোন পদ্ধতিটা নমুনা জরিপ, অর্থাৎ 500 জনের কাছে না যায় 200 জনের কাছে নিয়েছে, তাহলে ওইখানে জরিপ পদ্ধতিটা ব্যাখ্যা করে বলতে হবে। তারপর আবার বলছি যে বৈজ্ঞানিক পদ্ধতির এখানে ধাপগুলো কি যথাযথ অনুসরণ করা হয়েছে, অবশ্যই অনুসরণ করা হয়েছে। এখানে এই যে প্রশ্নমালা থেকে শুরু করে তথ্য কিভাবে সংগ্রহ করে সারণী অর্থাৎ শ্রেণীকরণ করছে, প্রতিবেদন উপস্থাপন করছে। তাহলে এইভাবে আমরা যদি প্রশ্নগুলো দেখি তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তো এই ছিল মোটামুটি আজকের পাঠ। আগামী দিন আমরা দেখব 3য় অধ্যায় সমাজবিজ্ঞানীদের মতবাদ এবং অবদান।
তো আজকের এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।